আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। যেহেতু প্রাইভেট গ্রুপে হচ্ছে আমাদের উপস্থিতি নাই, এই কারণে প্রাইভেট গ্রুপে ক্লাস নিলাম না, পাবলিক গ্রুপেই ক্লাস নিচ্ছি। এখানে যদি 50 জন আসে তাও পড়াবো, তাও হচ্ছে সবাই ক্লাস করুক। হ্যাঁ, তাও হচ্ছে আমার কথা হচ্ছে সবাই ক্লাস করুক, কিন্তু ক্লাস বাদ দিয়া অন্য হচ্ছে এই ফ্রি ক্লাসগুলা কষ্ট করে নেই ক্লাস করবা না, এটা তো হবে না। এটা হবে না। ওয়ালাইকুম আসসালাম। এই সবগুলা গ্রুপে ব্যাচে, প্রাইভেট ব্যাচে এখন একটু শেয়ার করে দাও, একটু ক্লাসটা শেয়ার মেনশন করে দাও সবাই কাইন্ডলি। ফ্রেন্ডসদেরকে শেয়ার মেনশন করে দিতে কিন্তু বেশিক্ষণ লাগে না, মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু দিয়ে দাও। ফ্রেন্ডসদের যে মেসেঞ্জার গ্রুপ আছে এখানে লিঙ্কটা একটু দ্রুত দিয়ে দাও। আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে কিনা এটা জানাও। সবকিছু ক্লিয়ার আছে কিনা এটা জানাও, আর সবগুলা গ্রুপে একটু কাইন্ডলি হচ্ছে লিঙ্কটা দিয়ে দাও। লিঙ্কটা একটু সবগুলা গ্রুপে দিয়ে দাও, মেসেঞ্জার গ্রুপে, প্লাজমা, স্পন্দন, ফোটন সবগুলা গ্রুপে দিয়ে দাও। আর তোমরা যারা হচ্ছে আসো এরা একটু ফ্রেন্ডসদেরকে শেয়ার মেনশন করে দাও, এবং হচ্ছে মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও যাতে আমরা সবাই জয়েন করতে পারে। যেহেতু লেট হয়েছে, আমরা একটু ওয়েট করি, পোলাপান আসলেই শুরু করবো ইনশাল্লাহ। জ্যামিতিক আলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অধ্যায়। হ্যাঁ, জ্যামিতিক আলো অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে জ্যামিতিক আলো। মেডিকেল বলো, ডেন্টাল বলো, এখান থেকে কোশ্চেন ম্যাক্সিমামই আসে আর কি। দেখা যায় যে বরাবরই এই অধ্যায় থেকে একটা কোশ্চেন আমাদের আসে, ঠিক আছে। এই কারণে এই জ্যামিতিক আলো অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আর জ্যামিতিক আলো অধ্যায়ের ক্লাস সবাই করতে চাইছিল ম্যাক্সিমাম পোলাপান। সবকিছু ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাও, অল ক্লিয়ার আছে কিনা একটু জানাও, একটু জানাও। আর হচ্ছে শেয়ার মেনশনটা দ্রুত শেষ করো। জবা আক্তার শেয়ার ডান, থ্যাংক ইউ। কল্যাণ রয়, তারপর হচ্ছে সাদিয়া রহমান, রেজাউল কবির শেয়ার কমপ্লিট, থ্যাংক ইউ। তারপরে তাসনিম সুলতানা অল ক্লিয়ার আছে, মুনিয়া জামান, নৌশিন ইস্যু ওকে, রেজাউল কবির ক্লিয়ার আছে, ঠিক আছে। সবাই একটু শেয়ার মেনশনটা শেষ করো, আমরা শুরু করবো। এবং খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমাদের উপস্থিতি আসলে মানে আমি হতাশাজনক, ঠিক আছে। তোমাদের এই উপস্থিতি সত্যি হতাশাজনক, এবং হচ্ছে আমি মনে হয় না আজকের পরে আর এমএডি সিরিজের ক্লাস কন্টিনিউ করব। কন্টিনিউ এইভাবে উপস্থিতি থাকলে একটা কষ্ট করে, এই যে এখনো রাতের খাবার খাই নাই, রাতের 10:30 বাজে, তোমাদের জন্য এখনো ফ্রি ক্লাস নিচ্ছি আমি। টানা একটা ব্যাচের ক্লাস নিলাম, প্রাইভেট ব্যাচের ক্লাস শেষ করে সাথে সাথেই আমি ক্লাস রেডি করে তোমাদের ক্লাস নিচ্ছি, অথচ তোমাদের উপস্থিতি নাই। ম্যাক্সিমামই আমার প্রাইভেট ব্যাচের পোলাপানরে আবার ক্লাসে আসছে। তাহলে গুরুত্ব যদি না থাকে এই ফ্রি ক্লাসগুলো নেওয়ার কোনো দরকার আমি মনে করি না, ঠিক আছে। আজকের পরে আপাতত ফ্রি ক্লাস, মেডি সিরিজের ক্লাস অফ থাকবে। আচ্ছা দেখো, তাহলে আমরা হচ্ছে আমরা হলো ব্লার হয়েছে, ব্লার হয়েছে। আচ্ছা, ক্লিয়ার আছে না? সবকিছু ক্লিয়ার আছে কিনা জানাও, আমরা ক্লাস শুরু করব। আহ, আহ, খাওয়া দেন ক্লাস করবো মেহফুজ। খাওয়া টাওয়ার আর সময় পাই না। তারপর হচ্ছে ওকে, আচ্ছা ক্লিয়ার আছে। হ্যাঁ, যারা করে তাদের জন্য বাদ না, এটা হচ্ছে একটা গুরুত্বের একটা ব্যাপার আছে। তোমরা এই ক্লাসগুলার রেগুলার গুরুত্ব এবং এখন পোলাপানরা নোট পর্যন্ত আপলোড দেয় না, মানে কি একটা অবস্থা যে ফ্রিতে ক্লাসগুলা করে একটু সুন্দর করে নোট করে যে একটা আপলোড দিবে, এই কাজটাও করে না, এই কাজটাও করে না। তাইলে শুধু শুধু ফ্রি খাইটা আমাদের লাভ আছে?
ফ্রিতে কষ্ট করতেছি, ফ্রিতে হচ্ছে ক্লাস নিচ্ছি, তোমরা যদি গুরুত্ব না দাও তাহলে তো হবে না। এই যে মাত্র 143 জন আছে। ওকে, দেখো তাহলে আমরা হচ্ছে জ্যামিতিক্যাল, ওটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট মেডিকেল ডেন্টালের জন্য। যদিও 2020-21 এখান থেকে মেডিকেলে কোনো কোশ্চেন আসে নাই, ঠিক আছে, 2020-21 মেডিকেলে এখান থেকে কোনো কোশ্চেন আসে নাই, তবে ডেন্টাল 20-21 আসছে যে নিচের কোনটি প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র, নিচের কোনটি প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র, এটা হচ্ছে আমাদের ডেন্টালে 20-21 আসছে। অ্যান্সার দিবা কোনটা, অ্যান্সার দিবা এটা হচ্ছে কোনটা হবে। ফ্রি ক্লাস কেন করবো, তবারক পাঠাইলে ক্লাস করব। তবারক চলে গেছে বাসার নিচে, নাইমা দেখো তবারক সবই আছে। ওকে, এটা তো আর হরমোন না যে হচ্ছে পাঠাই দিলাম, ঠিক আছে, এটা তো হচ্ছে ফিজিক্স, হরমোন টরমোন আমরা এখানে হচ্ছে। ওকে, বায়া দিব নোট আপ, অল ক্লিয়ার। পেইড ক্লাস বাদ দিয়ে ফ্রি ক্লাস করি। এটার অ্যান্সার কোনটা হবে, নিচের কোনটা প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র। না, আমরা কিন্তু ক্লাসগুলোকে এইভাবেই সাজাই যে কোশ্চেন অ্যানালাইসিস প্লাস আমরা অল এভরিথিং শেষ করি আর কি, শেষ করি। হ্যাঁ, ওকে, আচ্ছা আচ্ছা দেখো, তাহলে নিচের কোনটা প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র, এটা হচ্ছে আমাদের এই প্রতিসারক প্রতিফলন, প্রতিসরণ আর একটা হচ্ছে প্রতিফলন। প্রতিফলন দুই ধরনের যন্ত্র আছে, হ্যাঁ, প্রতিফলন দুই ধরনের যন্ত্র আছে। তো এই যন্ত্রটা হচ্ছে আমাদের কি বলো, নিগ্রহ। নিগ্রহ আমরা সহজভাবে মনে রাখতে পারি, মানে এটা হচ্ছে নিউটনের, এই যে কয়টা অপশনে আছে দেখো, নিউটন, গ্রেগরি, হার্সেল, এই সবগুলাই হচ্ছে প্রতিফলন। নিউটন, এরপর হচ্ছে গ্রেগরি, এই গ্র দিয়ে হচ্ছে কি গ্রেগরি, 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 আর এই হতে হচ্ছে হার্সেল, যদিও আমরা এত ছন্দমন্দ পড়ি না, ঠিক আছে, হার্সেল, হার্সেল, এই হার্সেল, এই তিনটা হচ্ছে প্রতিফলন যন্ত্র। প্রতিফলন হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। তো এই দূরবীক্ষণ যন্ত্রের প্রতিফলনের কিছু বৈশিষ্ট্য আসছে মেডিকেল 18-19 আসছে, হ্যাঁ, যে প্রতিফলন দূরবীক্ষণের উন্মেষগুলা বড় হয়, উন্মেষগুলো বড় হয়। আর ছোট উন্মেষের ক্ষেত্রে আমাদের একটা কোশ্চেন আসছে যে এটার উন্মেষটা হচ্ছে কত, লেস দ্যান 10 হইলে এটাকে আমরা বলি ছোট উন্মেষ বা স্বল্প উন্মেষ, লেস দ্যান 10 ডিগ্রি, এইটাও মেডিকেল বা ডেন্টালে আসছে। তাহলে দেখো প্রতিফলকের বৈশিষ্ট্যটা আমাদের 18-19 আসছে, বর্ণ ত্রুটি থাকবে না, উন্মেষ বড় হবে, খরচ কম, এই প্রতিফলক বৈশিষ্ট্য দূরবীক্ষণ যন্ত্রে আমাদের কম খরচ। আর প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্রটা হচ্ছে কি, ঠিক আছে, এই ভূদূরবীক্ষণ যন্ত্র, ভূদূরবীক্ষণ, গ্যালিলিও আছে একটা, গ্যালিলিও, গ্যালিলিও, আরেকটা হচ্ছে কি নোবো, ঠিক আছে, নোবো, বা এটাকে হচ্ছে তুমি বলতে পারো ভূতে নিয়ে গেল। তুমি যদি এটার ছন্দ বানাও, ছন্দ বানাও, ভূতে নিয়ে গেল, ভূতে নিয়ে গেল, ঠিক আছে, ভূতে নিয়ে গেল, শেষ, ছন্দ হয়ে গেল। তোমার তো হচ্ছে ছন্দ যে বইয়ে যেটা আছে ধরা বাঁধা ছন্দ, ওইটাই মনে রাখতে হবে এরকম কোনো কথা না, তুমি যেইভাবে মনে রাখতে পারো। এটা প্রতিসরণ, রিফ্লেক্টিং, আর একটা হচ্ছে রিফ্রাক্টিং, রিফ্রাক্টিং, হ্যাঁ, দুই ধরনের হচ্ছে আমাদের কি আছে বলো, প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র আছে। নিচের কোনটি প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র, এই কোশ্চেনটা হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে মেডিকেল ডেন্টালে আসছে 20-21, ডেন্টাল 16-17-তে আসছে। নিচের কোনটি প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র, প্রতিফলক, ঠিক আছে, নিচের কোনটি প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র, এটা হচ্ছে আমাদের আসছে কোথায়, ডেন্টাল 16-17। আর ডেন্টাল 20-21 আমাদের আসছে হচ্ছে, ডেন্টাল 20-21 হচ্ছে আমাদের আসছে কোনটা, এই প্রতিসরণ, আর 16-17-তে আসছে প্রতিফলক। তাহলে মানে বলতে পারি এটা একটা রিপিট কোশ্চেন, ঠিক আছে, তার মানে এই কোশ্চেনটা হয়েছে ডেন্টালে 20-21 রিপিট হয়েছে, এবং মেডিকেল 18-19-এও কিন্তু রিপিটই বলা যায়, কারণ তুমি যখন 16-17 ডেন্টাল কোশ্চেনটা পড়বা, প্রতিফলন প্রতিসরণ, তখন তুমি কিন্তু বৈশিষ্ট্যগুলা পড়বা, তখন এই যে এই বৈশিষ্ট্যটা কিন্তু আমাদের চলে আসছে মেডিকেল 18-19-এ, মেডিকেল 18-19-এ, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমাদের এই দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট, প্রতিসরণ কোনটা, প্রতিফলন কোনটা, এবং এই বৈশিষ্ট্যগুলা, বৈশিষ্ট্যগুলা, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যদি যাই, নেক্সট কোশ্চেনে যদি যাই, যে পূর্ণ অভ্যন্তরীণের প্রতিফলনের শর্ত কি, পূর্ণ অভ্যন্তরীণ এই প্রতিফলনের শর্ত কি, এটা আর্মফোর্স মেডিকেল 20-21, আর্মফোর্স মেডিকেল 20-21-এ আসছে যে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কি হবে, শর্ত কি হবে।
বলো তো কোনটা হবে? এ বি সি ডি। আপতন কোণ ইজ গ্রেটার দেন সংকট কোণ, আপতন কোণ ইজ লেস দেন সংকট কোণ, আপতন কোণ ইকুয়াল সংকট কোণ, আর নান। কোনটা হবে? কোনটা হবে? ক্লাস নিতেই মন চাইতেছে না, যে পরিমাণ উপস্থিতি রে ক্লাসে। ক্লাস আজকে ডিলিট করে দিব, তাইলেই ভালো হবে। ওকে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত। তাহলে এটা হচ্ছে আপতন কোণ ইজ গ্রেটার দেন কি? সংকট কোণ। আপতন কোণ ইজ গ্রেটার দেন সংকট কোণ। পূর্ণ অভ্যন্তরীণের শর্ত কয়টা বলো তো, দেখি কে কে পারো। পূর্ণ অভ্যন্তরীণের কয়টা শর্ত আছে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের আমাদের শর্ত আছে দুইটা, ঠিক আছে? পূর্ণ অভ্যন্তরীণের প্রতিফলনের কি আছে? শর্ত আছে দুইটি, শর্ত আছে দুইটি শর্ত আছে। একটা হচ্ছে আপতন কোণ ইজ গ্রেটার দেন সংকট কোণ, ঠিক আছে? আপতন কোণ ইজ গ্রেটার দেন কি? সংকট কোণ, সংকট কোণ। আর একটা আছে আমাদের কি হবে বলো? আলোক রশ্মি ঘন থেকে হালকাতে যাবে, আলোক রশ্মি ঘন থেকে হালকাতে যাবে, ঘন থেকে হালকাতে যাবে, এটা আরেকটা শর্ত, আরেকটা শর্ত। এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এটা হচ্ছে আমাদের একটা উদাহরণ আসে, এটার একটা উদাহরণ হচ্ছে মরীচিকা। মরীচিকা, হ্যাঁ মরীচিকা, পিচ ডালা রাস্তা, বালু, মরুভূমিতে আমাদের এই মরীচিকার সৃষ্টি হয়। এই মরীচিকা একটা উদাহরণ পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের, পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের একটা উদাহরণ হচ্ছে মরীচিকা। আর একটা উদাহরণ হচ্ছে এই যে হীরক, হীরক কাচের চাইতে অধিক উজ্জ্বল, হীরকের কাচ অপেক্ষা অধিক উজ্জ্বলতা, এটাও একটা হচ্ছে উদাহরণ। হীরকের কাচ অপেক্ষা অধিক উজ্জ্বলতা, অধিক উজ্জ্বলতা, অধিক উজ্জ্বলতা, উজ্জ্বলতা, এইটাও হচ্ছে আমাদের কি বলো? মরীচিকা একটা, হীরকের কাচ অপেক্ষা, এই দুইটা আমাদের উদাহরণ, এই দুইটা থেকে আসে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের উদাহরণ। এটা অনেকবার আসছে, হিউজ টাইম, যে এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের উদাহরণ কোনটা? হিউজ টাইম আসছে, হিউজ টাইম আসছে, হ্যাঁ হিউজ টাইম আসছে। তাহলে এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সাথে রিলেটেড আরেকটা টপিক আছে, রিলেটেড আরেকটা টপিক আছে, এটাও আমি একটু পড়ায় দিই। রিলেটেড আরেকটা টপিক আছে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন, এটার একটা আরেকটা টপিক হচ্ছে সংকট কোণ, সংকট কোণ, ঠিক আছে? এই সংকট কোণের টপিকটাও আমাদের ভার্সিটির জন্য 100%, মানে ইউনিভার্সিটির জন্য এটা হচ্ছে, ইউনিভার্সিটির জন্য কি বলে 100%, 100% না 200% দিয়ে রাখো, মানে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক। তো এই সংকট কোণের ক্ষেত্রে, হ্যাঁ হীরকের সংকরায়ন হচ্ছে sp3। ওকে, তাহলে এই যে সংকট কোণ, তো সংকট কোণের ব্যাপারটা যদি আমি দেখি একটু, এই সংকট কোণের ব্যাপারটা হচ্ছে ধরো হচ্ছে আমাদের এই যে আপতন কোণের একটা যে ভ্যালু, আপতন কোণের একটা ভ্যালু, এই ভ্যালুর কারণে, যে এই ভ্যালুর কারণে প্রতিফলিত রশ্মি বা প্রতিসরিত রশ্মি বিবেত্তল গেসে যাবে, বিবেত্তল গেসে যাবে, মানে প্রতিসরণ কোণটা হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আপতন কোণের যে মানের কারণে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, এটারই বলে সংকট কোণ। তাহলে সূত্র যদি লেখো, তাহলে সংজ্ঞা যদি বাংলাতে লেখো, তাহলে আপতন কোণের যে মানের জন্য, আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, কোণ 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। জেরিন তাসনিম স্মৃতি, ডিলিট করেন না, কিছু টপিক দরকার হয় ক্লাস করতে করতে নোট করা যায় না, এই ডিলিট করবো না, এই ক্লাসের উপস্থিতি তো থাকে না, এটাই তো ঝামেলা। হ্যাঁ ক্লাসের উপর, যদিও একটা টিচার কখনো উপস্থিতির জন্য ক্লাস নেয় না, তবে খারাপ লাগে তখনই যখন এই কষ্ট করে ক্লাস নেই তোমাদের জন্য ফ্রিতে, এবং খাওয়া দাওয়া বাদ দিয়ে ক্লাস নেই, তখন তোমরা যখন ক্লাস করো না, এটার মানে বোঝায় যে তোমাদের কাছে গুরুত্ব নাই, ঠিক আছে? তোমাদের কাছে ওই যে ফ্রি জিনিস যেরকম সস্তা জিনিসের মতো মানে মূল্যায়ন করো, তখন একটা টিচারের কাছে কষ্ট লাগে। এই কারণে মানে উপস্থিতি দেখে আসলে ক্লাস নেই না, এটা মানে অনেকে ভাবতে পারে যে ভাই হয়তো উপস্থিতি থাকে না এনতেন। আসলে আমি চাই যে তোমরা লাইভে থেকে ক্লাসটা কমপ্লিট করো, ঠিক আছে? লাইভে থেকে ক্লাসটা কমপ্লিট করো। এটা একটা হচ্ছে ব্যাপারটা হলো, তোমার মূল্যায়ন হইলো, একটা টিচারও হচ্ছে কিন্তু এটাতে একটা ফিল করে যে না, সে আমার ক্লাসটা নিচ্ছে, ক্লাসটা করতেছে, যে আমি একটা কষ্ট করে ক্লাসটা দিচ্ছি, এগুলো আমি বসে বসে এতক্ষণ রেডি করলাম, এই জিনিসটা হচ্ছে আমরা কি মূল্যায়ন করলাম না, তাহলে তো হচ্ছে ঝামেলা। ওকে, আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়,
আর এই জ্যামিতিক আলোর ইউনিভার্সিটির জন্য একটা ক্লাস ইউটিউবে আছে 100% কমপ্লিট। ওই ক্লাসের বাইরে কোনো কোশ্চেন যদি ভার্সিটি পরীক্ষায় আসে ওটার দায় আমার, ঠিক আছে? ইউটিউবে একটা ফ্রি ক্লাস আছে, ওই ফ্রি ক্লাসটা কইরা দেখো ভার্সিটির জন্য। এটা 100% কমপ্লিট ক্লাস, মানে লাকি 7 টাইপ বা টার্গেট ক্লাস যেটাই হোক একটা আছে ইউটিউবে জ্যামিতিক আলো। 2 মাস পর পরীক্ষা, ফেসবুকে আসলে মন্দ বলে বাসায়। ওকে, তাহলে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তাকেই কি বলে? ওই কোণটাকে বলে সংকট কোণ বলে। এই কোণটারে তখন বলা হয় সংকট কোণ, সংকট কোণ। তো এই যে সংকট কোণ বা ক্রিটিক্যাল থিটা, এই থিটা সি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স 1/μ, সাইন ইনভার্স 1/μ। এটা একটা সূত্র আছে। আর একটা সূত্র আছে থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স μ2 ডিভাইডেড বাই হচ্ছে μ1, যেখানে অবশ্যই μ1 ইজ গ্রেটার দ্যান μ2। কারণ সাইনের মান কখনোই কি হয় না বলো? একের চাইতে বড় হয় না, অবশ্যই নিচেরটা বড় হবে, উপরেরটা ছোট হবে। তার মানে এটাকে আমি বলতে পারি সাইন ইনভার্স ছোট মান বাই বড় মান। সাইন ইনভার্স আমি এটাকে বলতে পারি ছোট মান ডিভাইডেড বাই বড় মান, ঠিক আছে? এটা আমাদের এই দুইটা সূত্রই আছে সংকট কোণ থেকে। সংকট কোণের এখান থেকে খুবই ইম্পর্টেন্ট টপিক এবং এখান থেকে কোশ্চেন আসেই, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হবে এটাকে বলবো সংকট। আর সংকট কোণের ক্ষেত্রে তাহলে কি করতে হবে বলো? অবশ্যই ঘন থেকে হালকাতে যাইতে হবে, কারণ ঘন থেকে হালকাতে গেলেই কেবলমাত্র অবিলম্ব থেকে দূরে সরে যায়। আমরা জানি এই যে ঘন থেকে যখন হালকাতে প্রবেশ করে প্রতিফলিত রশ্মিটা অবিলম্ব থেকে অনেক দূরে সরে গেছে না? দেখো ওর আসার কথা ছিল এদিকে, কিন্তু ও দূরে সরে গেছে, তাহলে ঘন থেকে হালকাতে গেছে। এইটা অবশ্যই একটা শর্ত হচ্ছে ঘন থেকে হালকাতে যাবে, ঘন হতে হালকাতে যাবে, এটা সংকট কোণের একটা শর্ত, ঠিক আছে? এবং ওই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটা শর্ত কমন, ঘন থেকে হালকাতে যাইতে হবে। আচ্ছা, তাইলে আমি যদি মিউ বের করি, মিউ ইকুয়াল টু কি হবে বলো? 1/sin থিটা সি, 1/sin থিটা সি, ঠিক আছে? তাহলে এখন বলো তো যে আমি যদি এখন বলি যে আমরা একটা পানির তলদেশের একটা মাছ অস্তগামী সূর্য দেখার জন্য কত কোণে তাকাইতে হবে? পানির তলদেশে থাকা একটা মাছকে অস্তগামী সূর্য দেখার জন্য কত কোণে তাকাইতে হবে? এটার আনসার দাও তো, কত হবে? পানির তলদেশে থাকা একটা মাছ অস্তগামী সূর্য দেখবে, এটার জন্য কত কোণে তাকাইতে হবে? অস্তগামী সূর্য দেখার জন্য কত কোণে তাকাইতে হবে? এটা আমার কোশ্চেন। তাহলে পানির প্রতিসরাঙ্ক হচ্ছে 4/3, 1.33। তাহলে এই যে দেখো মিউ ইকুয়াল টু, আমি থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স 1/μ, 1/4/3, মানে আমি এটাকে বলতে পারি সাইন ইনভার্স 3/4। অপশনে এটাও পাইতে পারো 3/4। তাহলে সাইন ইনভার্স 3/4 মানে কত বলো তো? সাইন ইনভার্স 3/4 মানে হচ্ছে 0.75। এখন দেখো ভাই, এই যে সাইন ইনভার্স 1/√2, এটার ভ্যালু কত আমরা সবাই জানি যে সাইন ইনভার্স 1/√2 মানে আলটিমেটলি 0.7। 1 কে √2 দিয়ে ভাগ করলে 0.71 হয়, 0.71, ঠিক আছে? বা 707, এটাকে বলে 707। তাহলে এইটার ভ্যালু যদি আমার 45 ডিগ্রি হয়, তাহলে সাইন ইনভার্স 0.75, এটার ভ্যালু 45-এর চাইতে বড় হবে, তাহলে 45-এর চাইতে একটু বড় হবে, মানে 48.75 ডিগ্রি কোণে তাকাইতে হবে। তাহলে পানির তলদেশের মাছকে অস্তগামী সূর্য দেখার জন্য কত কোণে তাকাইতে হবে? 48.75। কোণের মানটাও বের করা শিখাইলাম যে দেখো 0.7 এর ভ্যালু যদি আমার 45 হয়, 0.75 এর ভ্যালু অবশ্যই 45-এর চাইতে বেশি হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের সংকট কোণ রিলেটেড কোশ্চেন, সংকট কোণ। এখন যদি আমি বলি যে সংকট কোণ দেওয়া আছে আমার 60 ডিগ্রি, সংকট কোণ 60 ডিগ্রি, তাহলে মিউ কত বলো তো? সংকট কোণ 60 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের মিউ কত? সংকট কোণ 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে মিউ কত?
মানে প্রতিসরাঙ্কটা কত হবে, আমি বলে দিলাম তোমাকে যে সংকট কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে এটার প্রতিসরাঙ্ক কত হবে, প্রতিসরাঙ্ক কত হবে। আর যদি দুইটা প্রতিসরাঙ্ক থাকে, এটা জেএনইউতে 19-20 আসছে, বিআরইউআর 19-20 আসছে, দুইটা প্রতিসরাঙ্ক, এখান থেকে কিন্তু কোশ্চেন বেশি আসে, 19-20 19-20 19-20 অনেক জায়গায় এখান থেকে কোশ্চেন আসছে। দুইটা থাকলে উপরে ছোট মান দিবা, নিচে বড় মান দিবা, সোজা হিসাব, সোজা হিসাব, ঠিক আছে। তাহলে এইটার সংকট কোণ কত হবে বলো, এই যে থিটা সি যদি আমাদের 60 ডিগ্রি হয়, তাহলে মিউ এর মান হবে 1/sin থিটা সি, তাহলে 2/√3, 2 ডিভাইডেড বাই কত হবে, √3 হবে। এই যে ভেরি গুড, হারুন এমডি হারুন, তাহলে অ্যান্সার হবে 2 ডিভাইডেড বাই √3, 2 ডিভাইডেড বাই কত, √3, 2 ডিভাইডেড বাই √3। হ্যাঁ, এমডি হাবিবুর রহমান রাব্বি, তারপরে শারমিন আক্তার জামান 2/√3, এলিসা রহমান, আরিজা তিথি, আবিদ হাসান ফাহিম, ভেরি গুড। শাহনাজ ইসলাম, মেডিকেলের জন্য কি কি পড়বো, এই মেডিকেলের ক্লাসই তো নিচ্ছি, মেডিকেলের জন্য যা পড়াচ্ছি এটাই পড়ো, ঠিক আছে। এই টপিকটা ক্লিয়ার করলাম এই কারণে যে এটা পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের সাথে রিলেটেড টপিক, হ্যাঁ, সবকিছু মোটামুটি হচ্ছে এইটুকু কিন্তু আমাদের রিলেটেড। আর একটা এখান থেকে আসে যে হীরকের সংকট কোণ, ঠিক আছে, হীরকের সংকট কোণ, আর হীরকের প্রতিসরাঙ্ক হচ্ছে 2.424, ঠিক আছে। হীরকের সংকট কোণ হচ্ছে 24 ডিগ্রির মতো, 24, আমরা এই যে ইয়া থেকে 24 ডিগ্রির আশেপাশে অ্যান্সার থাকে, আমরা 9-10 থেকে পড়ে আসছি। হীরকের সংকট কোণ এটা আমাদের ডিরেক্টলি আসে, মুখস্থে আসে। তাহলে এই টপিকটা জগজগা ফকফকা তকতকা ক্লিয়ার কিনা একটু জানাও, একটু হচ্ছে এটা জানাও যে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা। আর সবাই একটু কাইন্ডলি ক্লাসে হচ্ছে একটু শেয়ার করে দিবা, বেশি বেশি মেনশন করবা ফ্রেন্ডসদেরকে, যাতে হচ্ছে ক্লাসটা সবাই দেখতে পারে। মেসেঞ্জার গ্রুপে ক্লাস দিলেই তো হচ্ছে, আমরা জানি যে সব ফ্রেন্ড সার্কেলেরই একটা কমন মেসেঞ্জার গ্রুপ আছে, তো আমরা এটা করতাম, আমরা যখন কোনো কিছু পড়তাম তখন ওই মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে পড়ি। তোমরা মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দিলে সবাই একসাথে মেনশনও দেওয়ার দরকার হয় না, ঠিক আছে। ওকে ওকে, আর অবশ্যই ক্লাসে রিঅ্যাক্ট দিয়ে দিবা। আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে। তাহলে এটা গেল পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ব্যাপার। আর 3 নাম্বার কোশ্চেন যদি দেখি, দেখো ক্ষীণ দৃষ্টি দূরীকরণে কোন লেন্স ব্যবহার করা হয়, এটা মেডিকেলে আসছে 9-10, মেডিকেল 9-10, ক্ষীণ দৃষ্টি দূরীকরণে। আর সেম কোশ্চেনটা আসছে দূরদৃষ্টিতে কোনটা, এটা ডিউতে আসছে। এবার ডিউ 20-21 এই কোশ্চেনটা ডিউতে আসছে যে দূরদৃষ্টি দূরীকরণে কোন লেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং ক্ষীণ দৃষ্টি থেকে একটা ডিউতে রিটেন আসছিল 19-20-এ, ডিউ 19-20 রিটেন ডিউ 19-20-এর যে রিটেন কোশ্চেনটা আসছে ওইটা ওই ক্ষীণ দৃষ্টি থেকে আসছিল, ঠিক আছে, ক্ষীণ দৃষ্টি থেকে আসছিল। ওকে, তাহলে ক্ষীণ দৃষ্টি দূরীকরণে আমাদের কোন লেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে, বলো কোনটা হবে। তাহলে কোনটা হবে, যে আমি অপশন যদিও টিক দেওয়া, আমি অপশনটা ধরে রাখলাম। ক্ষীণ দৃষ্টি দূরকরণে কোনটা ব্যবহার করা হয়, উত্তল অবতল, উভাবতল, ঠিক আছে। তাহলে আমাদের ক্ষীণ দৃষ্টি দূরকরণে ব্যবহার করা হয় অবতল লেন্স। এই দেখো ম্যাজিক, তোমরাও যেটা বলছো আমি ওটা আগে থেকেই লিখে রাখছি, আগে থেকেই টিক দিয়ে রাখছি, দেখছো, তাহলে ম্যাজিক। ওকে, তাহলে ক্ষীণ দৃষ্টি দূরকরণে হচ্ছে আমাদের অবতল লেন্স, আর দূর দৃষ্টিতে আমাদের হচ্ছে উত্তল লেন্স। এখন ক্ষীণ দৃষ্টি কি, এটাকে বলা হয় মায়োপিয়া, এগুলো এই যে তোমরা বায়োলজিতে পড়তে পারো। আর এটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, এটাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া, অক্ষিগুলো বড় হয়ে যায় এটার ক্ষেত্রে, হ্যাঁ। তো দেখা যায় যে আমরা দূরের জিনিস দেখি না, ক্ষীণ দৃষ্টি মানে, মায়োপিয়া মানে হচ্ছে এটা আমরা দূরের জিনিস দেখি না, ক্ষীণ দৃষ্টি মানে দূরের জিনিস অস্পষ্ট দেখে, এখন বলো তো আমরা যে নর্মাল চশমাগুলা ব্যবহার করি এই চশমাগুলার পাওয়ার কেমন হয়, নেগেটিভ হয় না পজিটিভ হয়, এটা বলো আগে। নর্মাল চশমাগুলো কেন ব্যবহার করা হয়, যে আমরা দূরের বস্তু দেখতে কষ্ট হয়, এই কারণেই তো আমরা মেইনলি চশমা নেই, ক্ষীণ দৃষ্টি সম্পন্ন মানে মানুষ আমরা। তো আমরা কি ধরনের চশমা নেই, অবশ্যই মাইনাস, তাই না। তাহলে অবশ্যই হচ্ছে আমরা কি ধরনের চশমা ব্যবহার করি, মাইনাস। তাহলে মাইনাস মানেই হচ্ছে কি, অবতল। মাইনাস ক্ষমতার লেন্স মানে হচ্ছে কি বলো, অবতল। এটা ভাবেও তুমি মনে রাখতে পারো যে আমি দূরের জিনিস দেখার জন্য, কম দেখার জন্য আমি হচ্ছে চশমাগুলা ইউজ করি নেগেটিভ ভ্যালু। তাহলে নেগেটিভ মানে হচ্ছে আমাদের কি বলো, অবতল।
আর কাছের জিনিস যারা দেখে না, কাছের জিনিস যারা দেখে না, এই স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার, এটাও আমাদের ইম্পর্টেন্ট। এটা হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, এটা হচ্ছে আমাদের কি বলো, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার। মানে 25 সেন্টিমিটার হচ্ছে আমাদের সবচেয়ে ভালো দেখতে পারবো আমরা, ন্যূনতম মিনিমাম ডিস্টেন্স আর কি। ওকে, তাহলে এই দূরদৃষ্টি বা এটাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া, এটার জন্য ব্যবহার করা হয় উত্তল লেন্স। এরা কি করে, এরা কাছের জিনিস ভালো দেখে না, কাছের জিনিস, কাছের বস্তু দেখে না, দেখতে পায় না, মানে ভালো দেখতে পায় না আর কি, কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না। হ্যাঁ, এটাকে বলা হয় আমাদের দূরদৃষ্টি, স্পষ্ট দেখতে পায় না, কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না। তাহলে দূরদৃষ্টি, ক্ষীণদৃষ্টি, এটা নিয়ে আমি মনে করি আশা করি ক্লিয়ার। ঠিক আছে, এই যে আমাদের একটা সূত্র আছে না, 1/f ইকুয়াল 1/u প্লাস 1/v। হ্যাঁ, তাহলে এই যে ইউ এর ভ্যালুটা দুই ক্ষেত্রে আমাদের ইনফিনিটি ইউজ করতে হবে, অসীম। আর ভি এর ভ্যালুটা আমি ইউজ করব যদি আমাদের বলে ক্ষীণ দৃষ্টি, তাহলে মাইনাস। আর ক্ষীণতে হচ্ছে আমাদের ভি এর ভ্যালুটা কি হবে, যা দেওয়া থাকবে মাইনাস ইউজ করব। আর যদি দূরদৃষ্টি বলে তাহলে ভি এর ভ্যালুটা হবে পজিটিভ। এই কারণে এই দূরদৃষ্টিতে ক্ষমতা 1/f মানে কিন্তু পি, এই যে দেখো পি মানে 1/f, আবার 1/f মানে 1/u প্লাস 1/v, তো এটার মানে 0 হয়ে যাবে। এটা এই সেম কোশ্চেনটা ডিউতে আসছে রিটেনে, এই মাত্র অল্প একটু 2 লাইনের কোশ্চেন, ডিউতে 3 মার্কস না 2.5 মার্কস ছিল 19-20। আমি ইউ এর ভ্যালুটা সবসময় নেগেটিভ ইনফিনিটি ধরবো, আর ক্ষীণ দৃষ্টি যদি হয় তাহলে ভি এর ভ্যালুটা নেগেটিভ ধরবো, আর দূরদৃষ্টি বললে পজিটিভ ধরবো। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার কিনা জানাও, এই যে ক্ষীণ দৃষ্টি দূরদৃষ্টি ক্লিয়ার কিনা। আমি কিন্তু দেখো একটা কোশ্চেন সলভ করতে যায় ওর খুঁটিনাটি সব পড়তেছি। ঠিক আছে, খুঁটিনাটি সব করে ফেলতেছি। ক্লিয়ার। ওকে, ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, ভেরি গুড। তাহলে এইটুকু হচ্ছে আমাদের এই পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা হচ্ছে নেক্সট এই সূত্রটাও কিন্তু মেডিকেলে আসছিল, এই যে 1/f 1/u 1/v, এটাকে বলা হয় লেন্সের সাধারণ সমীকরণ। হ্যাঁ, লেন্সের সাধারণ সমীকরণ, এটাকে বলা হয় সাধারণ সমীকরণ। আরেকটা আছে লেন্সের প্রস্তুতকারকের সমীকরণ। লেন্স প্রস্তুতকারকের সমীকরণ হচ্ছে এই যে 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1/r1 1/r2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রস্তুতকারক, লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। এগুলো আসে মেডিকেলে, আসে যে প্রস্তুতকারকের সমীকরণ কোনটা, আর সাধারণ সমীকরণ কোনটা, এটাও মেডিকেলের এক্স কোশ্চেন। আচ্ছা, ওকে, তাহলে উত্তল লেন্স কেমন হতে পারে না, মেডিকেল 19-20 আসছে। উত্তল লেন্স কেমন হতে পারে না, বলো তো কেমন হতে পারে না। সাদিয়া আফরিন, প্রত্যাশা, সুজানা ইসলাম ক্লিয়ার হয়েছে, তাসলিমা শ্রাবণী অল ক্লিয়ার। ওকে, অল ক্লিয়ার। উপস্থিতি আজকে 122, মানে খুবই কম উপস্থিতি। কেমন হইতে পারে না, ঠিক আছে। আমাকে রেজাউল কবির বলছে বি হবে, তারপরে হাবিবুর রহমান বলছে ডি হবে। বি কেমনে হবে, এটার অ্যান্সার হবে আমাদের আতিকা বিনতে বলতেছে বি হবে। তো আমাদের হচ্ছে উত্তল লেন্স কেমন হইতে পারে না, ঠিক আছে। তাহলে উত্তল লেন্স, আমাদের লেন্স হচ্ছে 2 ধরনের, এখানে মেইনলি 3 ধরনের, তবে আমরা এই পার্থক্যগুলো দেখবো। উত্তল, অবতল, আর একটা হচ্ছে সমতল। ঠিক আছে, সমতল। তাহলে উত্তল লেন্সের যদি প্রকারভেদগুলা দেখি, বাংলায় যদি দেখি, বাংলায় কিন্তু সবাই পারে, ঠিক আছে। উভোত্তল, একটা হচ্ছে উভোত্তল, 2টা তলে উত্তল থাকবে। একটা হচ্ছে অবতল উত্তল, প্রথম লেন্সটা অবতল, পরেরটা হচ্ছে কি বলো, উত্তল। ব্যাপারটা মনে রাখবা, যার পার্থক্য শেষে ওর নামটাই থাকবে, যার হচ্ছে আমাদের কি প্রকার, এর নামটা শেষে থাকবে। যেমন উত্তল, অবশ্যই শেষে উত্তল থাকবে। যেমন আমি এটাকে বলতে পারি সমতল উত্তল, শেষে অবশ্যই উত্তল থাকতে হবে।
তাহলে এই যে উভত্তল মানে এটাকে ইংলিশে বলে বাইকনভেক্স। এই যে ইংলিশ নামগুলা মেডিকেল বেশি ইউজ করে, ঠিক আছে। বাইকনভেক্স, উত্তলকে বলা হয় কনভেক্স লেন্স, কনভেক্স। আর সমতল মানে প্লেন, প্লেন। আর অবতল মানে হচ্ছে এটাকে বলা হয় কনকেভ লেন্স, কনকেভ লেন্স, ঠিক আছে। এই ইংলিশ নাম, সমার্থক শব্দ, তারপরে হচ্ছে এসআই একক, এগুলো আমি আগেও বলছি, মেডিকেলের 6টা ক্লাস হয়েছে, 6টা ক্লাসেই বলছি যে এগুলো কিন্তু মেডিকেল গুরুত্ব দেয় বেশি। তাহলে অবতল মানে কি বলো, কনকেভ ও কনভেক্স, কনকেভ ও কনভেক্স, কনভেক্স। আর এই সমতল উত্তল মানে একটা হচ্ছে প্লেন, প্লেন। তাহলে প্লেন ও কনভেক্স, প্লেন ও কনভেক্স, এগুলা হচ্ছে আমাদের কিসের বলো, উত্তলের পার্থক্য, মানে উত্তলের প্রকার। এখন যদি তুমি অবতলে আসো, অবতলে আসো, তাহলে অবতল মানে কি হবে বলো, এই বাইকনভেক্স লেন্সটা যদি তুমি ড্র করো, মানে দুইটা তলই উত্তল হবে, মানে এই যে প্রথম তলটা উত্তল, পরের তলটা উত্তল, এটাকে বলা হয় আমাদের বাইকনভেক্স লেন্স, বাইকনভেক্স লেন্স, হ্যাঁ। আর অবতল উত্তল মানে প্রথম তলটা হচ্ছে আমাদের কি বলো, অবতল, অবতল। তার মানে প্রথম তলটা এই যে এরকম অবতল, পরের তলটা হচ্ছে কি বলো, এই যে এরকম উত্তল, উত্তল। তাহলে এই প্রথমটা অবতল, পরেরটা উত্তল। আর সমতল উত্তল যদি মনে করো, তাহলে প্রথমটা হচ্ছে আমাদের সমতল হবে এবং পরের তলটা উত্তল হবে, এটাকে হচ্ছে সমতল উত্তল, সমতল উত্তল। এখন দেখো অবতল লেন্সেরও সেম প্রকার আছে। তাহলে অবতল লেন্সের উভা বোতল, বোতল থাকবে, অবতল থাকবে, শেষে অবতল থাকবে, উভা বোতল, উভা বোতল, শেষে অবতল থাকতে হবে। তারপর হচ্ছে উত্তল অবতল, উত্তল অবতল, উত্তল অবতল। আর একটা হচ্ছে আমাদের সমতল অবতল, সমতলা বোতল, সমতলা বোতল, মানে সমতল অবতল আর কি যেটাকে বলে। তাহলে এই যে এখন কিন্তু আমি উভা বোতল মানে বাইকনকেভ, এটাকে আমি বলতে পারি বাইকনকেভ। এরপরে উত্তল মানে হচ্ছে আমাদের কনভেক্স কনকেভ, কনভেক্স কনকেভ। এরপরেরটা আমি বলতে পারি প্ল্যানো কনকেভ, ঠিক আছে, প্ল্যানো কনকেভ। তো এই যে দেখো নামগুলা যদি আমাদের এখন মনে হয়ে গেল, মানে এখন আমাদের কিন্তু ভুল হওয়ার কোনো চান্স নাই, ভুল হওয়ার কোনো রকম চান্স নাই, বুঝতে পড়লে আমাদের কোনো রকম চান্স নাই। বাইকনকেভ মানে দুইটা তলি কি, দুইটা তলি আমাদের অবতল, অবতল মানে প্রথমটা অবতল, পরেরটা অবতল, এটারে বলা হয় উভা বোতল, এটারে বলা হয় উভা বোতল লেন্স। প্রথমটা অবতল, পরেরটাও কি অবতল। আর প্রথমটা হচ্ছে উত্তল যদি হয়, তাহলে প্রথমটা উত্তল আর পরেরটা হচ্ছে আমাদের কি হবে, অবতল। তাহলে এটাকে বলবো উত্তল অবতল, উত্তল অবতল। আর সমতল অবতল মানে হচ্ছে প্রথমটা হবে সমতল আর পরেরটা হবে অবতল, এটা হচ্ছে সমতল অবতলের চিত্র। এই চিত্রগুলা প্লাস হচ্ছে প্রকারগুলা ক্লিয়ার হয়েছে কিনা জানাও। এই অনেকেই কিন্তু এগুলা পারে না, এই যে চিত্র পারে না, বা হচ্ছে হচ্ছে আমাদের কি এই প্রকার পারে না, এই বিষয়গুলো হচ্ছে কিন্তু আমাদের অনেকেই জানে না, অনেকেই জানে না, বা স্কিপ করে, বা পড়ায় না, বা শিখে না। তো এইগুলা হচ্ছে আমাদের কিন্তু এই ফ্রি ক্লাসে হইলেও আমরা শিখতে পারতেছি। তো এই জন্য একটা টপিকও যদি আমি ফ্রি ক্লাস থেকে পাই ভাই, এটা তো তোমার ক্ষতি নাই, লস নাই। তোমার তো 1 ঘন্টা সময় যাচ্ছে, 1 ঘন্টা তোমার সেটিং করতে যায়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা কেউ থাকলে যে আরো সামনে কি কি দিন দিন আসতেছে নাকি, এই সব মিলাইয়া হচ্ছে দেখা যায় যে একটা বিধি খিচ্ছা অবস্থা লাগায় দেয়। তো পড়াশোনার কোনো খবর নাই, পরীক্ষার 1 সপ্তাহ আগে আমাদের মেসেজ দেয় যে ভাই 1 সপ্তাহ পয়রা চান্স পাবো কেমনে, ভাই 1 রাত পয়রা চান্স পাবো কেমনে, ভাই পরীক্ষার 9টা থেকে আমি এখন 7টা বাজে, এই 2 ঘন্টা পয়রা চান্স পাবো কেমনে, ভাই পরীক্ষা 9টা এখন 8টা 59 বাজে, 1 মিনিট পরে চান্স পাবো কেমনে, এই ধরনের মেসেজ আমাদের দেয়। তাহলে চিন্তা করো যে আমরা আছে কি একটা অবস্থা, ঠিক আছে। 1 মিনিট পরে এখন ওরা আমি কোশ্চেনটাই দিয়ে দিই, তুই ভাই পর, তুই সারা জীবন হচ্ছে এই যে বিভিন্ন ডেটে পালন করে আয় আয় আমার কাছে আয়, আমি তোর কোশ্চেনটাই দিয়ে দিই। এই যে কি যেন বাবা টাবা বলে যে তাবিজ তাবিজ বাবা, বিভিন্ন বাবার দরবারে যাইতে হয় আর কি, সুতা বান্ধা দেয়, তাই না, এই যে কিসের সুতা, সুতা বান্ধা দেয়, দাও আর পরীক্ষা শেষ। ভাই চিত্র অনেক সুন্দর হয়েছে, চিত্র অনেক সুন্দর না, আমি তো বিশাল আর্টিস্ট, আমার লিওনার্দো দা ভিঞ্চি আর কি আর্ট করছে, আমি আর সাথে বিশাল আর্ট করি। ওকে দয়াল বাবা, হ্যাঁ। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের এই যে সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যাল এটার প্রকার হতে পারে না, না এই যে শেষে একটা না থাকবে, এই নাটা খেয়াল করতে হবে, হ্যাঁ। তো কোশ্চেন কর্তারা এই কাজটা করে যে উত্তল লেন্স কেমন হতে পারে, এই নাটা লিখবে কোথায় জানো, এই যে জায়গায় একটু ছোট করে লিখবে যাতে না দেখা যায়, ঠিক আছে। তাহলে উত্তল লেন্স কেমন হতে পারে না, পারে না। ওকে ওকে, এটা তো আমার হজবরল লেখা, লিখা তো আমার দেহই নাই।
এই আমার হাতের লেখা দেখে আমার একটা মেয়ে ইন্টারমিডিয়েটে প্রপোজ করছিল। যাই হোক, গোপন তথ্য বলে দিলাম আর কি। ওকে, সুমনার্দু দা ভিঞ্চি, হ্যাঁ ব্যাপারটা এরকম হইতে পারে, সুমনার্দু দা ভিঞ্চি। তাহলে কোশ্চেন নাম্বার 4 আমি আশা করি সবারই ক্লিয়ার, সবারই ক্লিয়ার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 আমাদের আশা করি সবারই ক্লিয়ার। ওকে, রঙের কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি? কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি? ঠিক আছে, কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি? কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি? বলো 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 বলো। অ্যান্সার হবে হাসান। হ্যাঁ সান। তার মানে ও হাসান লিখতে যায়, প্রথমে লিখছে হ্যাঁ, মানে ও কনফিউজড হয়ে গেছিল ওর নামে, পরে আবার লিখছে হ্যাঁ সান সান। ঠিক আছে, স্পেস দিছে আর কি। ওকে, কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি হবে? দেখো এটা নিয়ে আমি যদি এখন পড়তে যাই, কল্যাণ রয় বলছে আমাদের, এটা মেডিকেল 17-18-তে আসছে। হ্যাঁ, এই বিচ্যুতি এটা নিয়ে আমাদের একটা বিষয় আছে যে ল্যামডা। ল্যামডা দিয়ে আমি একটা লাইন লিখে দিব, এক লাইনে সব শেষ। ল্যামডা প্রপোর্শনাল টু, সহজভাবে মনে রাখার জন্য 1 বিচ্যুতি, মানে উল্টা আর কি, সহজভাবে মনে রাখার জন্য বিচ্যুতি, বিচ্ছুরণ, বিক্ষেপণ। যদিও বিক্ষেপণের সাথে এর এই সম্পর্ক না, মানে আমি বোঝানোর জন্য যে সবগুলা কম হবে ব্যস্তানুপাতিক, এই বিক্ষেপণের সাথে একটা সূত্র আছে যে 1/λ⁴ আলোর বিক্ষেপণ, এটা রিলের একটা বিক্ষেপণ সূত্র আছে। হ্যাঁ, রিলে একটা বিক্ষেপণের সূত্র দিছে, তো এই বিক্ষেপণ প্রপোর্শনালটা হচ্ছে 1/λ⁴ তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি, এটা মানে আমি এখানে বোঝানোর জন্য লিখতেছি সব ব্যস্তানুপাতিক, বিক্ষেপণ, বিচ্ছুরণ, কম্পাঙ্ক, শক্তি, এই সব যা আছে সবই হচ্ছে কি হবে? উল্টা হবে, কম হবে। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার এই সবগুলা কম, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার এই সবগুলা বেশি হবে। ঠিক আছে, সবগুলা বেশি হবে। আর ল্যামডার সাথে শুধুমাত্র বেগের সম্পর্ক সমানুপাতিক, মানে বেগটা আমাদের ভাইয়ার প্রথম ক্লাস করতেছি, অনেক ভালো লাগতেছে, শাহনাজ ইসলাম, থ্যাংক ইউ। কিন্তু শাহনাজ তুমি হচ্ছে আমাদের নাচ দেখাইতে হবে না, ওই ফ্রেন্ড সার্কেলের যারা ফ্রেন্ড আছে তারা হচ্ছে আমাদের একটু অ্যাড করে দিও, তাহলেই হবে। ঠিক আছে, হ্যাঁ ওকে। তাহলে দেখো এই ল্যামডা প্রপোর্শনাল টু বি, মানে এই বেগটা হচ্ছে আমাদের কি হবে বলো? বেগটা হচ্ছে আমাদের কি হবে? এটা আমাদের সমানুপাতিক সম্পর্ক হবে। তাহলে এখন দেখো আমি যদি এই যে বেনিয়া সহকলা, ঠিক আছে, বেনিয়া সহকলা, এই কলার মধ্যে কতে কিন্তু হচ্ছে আমাদের কি কালো হবে না। অনেক ম্যাঙ্গো পিপল আছে যারা বলে যে কতে কালো, অসম্ভব। এটা হচ্ছে আমাদের বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এটা আমি আর লিখলাম না কারণ এটা সবাই জানে। তো এই ব্যাপারটা হচ্ছে এটা বাম থেকে ডানে গেলে ল্যামডা বাড়বে, তার মানে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম হচ্ছে বেগুনির, সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হচ্ছে লালের। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেগুনির কম আর এটা লাল। তাহলে নিজের আইডি দিয়ে অ্যাড দিবা, তোমার আম্মুর আইডি, তাই কি হয়েছে? বেড়া নাই তো। ওকে, ঠিক আছে। তাহলে কতে হচ্ছে কমলা, আর এই যে বেনিয়া সহকলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই যে হলুদ, এই হলুদটাকে বলা হয় মিডিল রশ্মি, মধ্যরশ্মি। ঠিক আছে, হলুদকে বলা হয় মধ্যরশ্মি। লাল, নীল, সবুজ এগুলাকে বলা হয় প্রাথমিক বর্ণ। যাই হোক, দেখো তাইলে দেখো এই যে বেগুনি, এখন আমি যদি বলি তাহলে বেগুনির বিচ্যুতি সবচেয়ে কি হবে? বেশি হবে। বেগুনির বিচ্ছুরণ বেশি হবে, বেগুনির বিক্ষেপণ বেশি হবে, কম্পাঙ্ক বেশি হবে, শক্তি বেশি। সবগুলা কার বেশি হবে? বেগুনির বেশি হবে। আর লালের এই সবগুলা কম হবে। এই একটা কারণে আমাদের লাল কি করে বলো? দূরে থেকে দেখা যায়, বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করা হয়। কারণ হচ্ছে অনেক দূরে থেকে দেখা যায়, কারণ এটা অনেক বেশি ছড়ায় না, বিচ্ছুরণ কম হয়। লাল আলোর বিচ্ছুরণ অনেক কম এবং লাল আলোর বেগ সবচেয়ে বেশি। তাহলে বেগ সবচেয়ে বেশি হচ্ছে লাল আলোর বেগ সবচেয়ে বেশি, এবং বেগুনির 1.8 গুণ বলা হয়। বেগুনির 1.8 গুণ লাল আলোর বেগ। ঠিক আছে, তাহলে লালের শুধু বেগ বেশি হবে আর সব কম হবে, আর বেগুনির শুধু বেগ কম হবে আর সব বেশি হবে। এই যে বেগুনির বে থেকে বেশি।
ঠিক আছে, বেগুনির বে থেকে বেশি। যত সহজভাবে তুমি মনে রাখতে পারো, প্যারা নাই, সিল। বলো পারবা কিনা, বলো পারবা কিনা। এক সূত্র দিয়ে সব শেষ। এটা এসবিএসএল মনে রাখবে, এটা তোমার কেউ শিখাবে না এইভাবে, ঠিক আছে? খুব কম জায়গায় এইভাবে শিখবা, বই দাগায় দিবে। ওই যে আমির স্যারের বইয়ে অনেকগুলো দাগানো বোল্ড করা লাইন তোমাকে দেখায় দিবে যে এটা পড়ো, কিন্তু এই এক লাইন দিয়ে তোমার ওই সব লাইন শেষ। তুমি ভাই বই বের করো, যদি একটা লাইনও এখান থেকে শেষ না হয়, সব তোমার শেষ হয়ে গেছে এক সূত্র দিয়ে, ঠিক আছে? এটা কিন্তু রিলের বিক্ষেপণ সূত্র। আরেকটা আছে আমাদের, এই যে দূরের বস্তু ছোট, কাছের বস্তু বড়, এটা কার কারণে দেখা যায় জানো? বীক্ষণ নামের একটা কোণ আছে, বীক্ষণ কোণ। এই বীক্ষণ কোণের তথ্যটাও আমাদের আসে, যে এই তথ্যটা হচ্ছে বীক্ষণ কোণের কারণে কি হয়, দূরের বস্তু ছোট দেখায়, দূরের বস্তু ছোট, দূরের বস্তু ছোট। আর ছেলেরা যখন হচ্ছে এই যে দূর থেকে মেয়েদের দেখে, এদের নাকি অনেক সুন্দর লাগে, কাছে আসলে সব শেষ, ঠিক আছে? সব আটা ময়দা, তাই না রে? এটা ছেলেরা ভালো বোঝে, যে দূরের বস্তু ছোট আর কাছের বস্তু কি বড় দেখায়, বড় দেখায়। ছেলেদের প্রবাদ হচ্ছে দূরের বস্তু সুন্দর, কাছের বস্তু অসুন্দর। দূরের বস্তু সুন্দর, কাছের বস্তু কাছে আসলেই সব অসুন্দর হয়ে যায়, সব আটা ময়দা সাদা ফকফকা শেষ। তাহলে কাছের বস্তু কি বড় দেখায়, এটা কার কারণে দেখায়? বীক্ষণ কোণের কারণে। বীক্ষণ কোণ ফিজিক্সের ভাষায় পড়তে হবে, ফিজিক্সের ভাষায়। সবকিছু আমরা ফিজিক্সের ভাষায় পড়বো। ওকে ওকে, তাহলে এইটুকু আমি আশা করি ক্লিয়ার হয়েছে, এইটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। দূর থেকে দেখতে ভালো লাগে, তাহলে এই যে এখন হচ্ছে বীক্ষণ কোণের কারণে আর কি। ওকে ওকে, দেখো এরপরে হচ্ছে এই যে পি ইকুয়াল টু 2 ডায়াপ্টার হলে এটার ক্ষমতা কত, ফোকাল দূরত্ব কত, ঠিক আছে? আমাকে যদি বলে যে পি হচ্ছে 2 ডায়াপ্টার প্লাস 2 ডায়াপ্টার, মানে পজিটিভ ক্ষমতা, পজিটিভ ক্ষমতা মানে উত্তল লেন্স ব্যবহার করছে, লেন্সটা উত্তল, এটা আমি বুঝে নিব, লেন্সটা উত্তল এবং 2 ডায়াপ্টার, তার মানে এটার ফোকাল দূরত্ব কত হবে? এফ ইকুয়াল টু 1/p, 1/p। এটার একক যদি ডায়াপ্টার হয় তাহলে এটার একক হবে মিটার, মিটার। তাহলে 1/2 মানে হচ্ছে 0.5, 0.5 মিটার, বা এটাকে আমরা সবসময় 50 সেন্টিমিটার, মানে এই ফোকাল দূরত্বের অপশনগুলো থাকে সেন্টিমিটার এককে, সেন্টিমিটার। মেডিকেলে আসছে 15-16, এগ্রিতে আসছে 19-20, অনেক জায়গায় আসছে। এভরিতে আসছে যে এফ যদি আমাদের 1000 সেন্টিমিটার হয়, 1000 সেন্টিমিটার হয়, তাহলে পি কত বলো, পি কত? এটার আনসার দাও। এফ 1000 সেন্টিমিটার। এগ্রিতেও আসছে, ডিউতেও আসছে, ডিউ 17-18 আর হচ্ছে 16-17 মেবি, আর হচ্ছে এগ্রি 19-20। এটা কত হবে? পি যদি এফ যদি 1000 সেন্টিমিটার হয়, তাহলে পি কত হবে, পি কত হবে, পি কত হবে? এই কোশ্চেনের এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট, এটারে স্টার দিবা, হ্যাঁ? ভার্সিটির জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যদিও সহজ, কিন্তু টিচাররা অনেক পছন্দ করে এই টপিকটা, আমি ব্যক্তিগতভাবেও পছন্দ করি। এবং এই ক্ষমতা আর ফোকাল দূরত্বের ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, এবং এটা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেটেড, এই চশমা টশমা সবকিছুর সাথে রিলেটেড। এটা অনেক টিচারই সবচেয়ে বেশি পছন্দ করে, এবং দেখবা এই কোশ্চেনই দেয় পরীক্ষায়, এই কোশ্চেনই দেয়। আপনার অ্যাসপেক্ট ফিজিক্স বই পড়ি, অনেক ভালো লাগে। অ্যাসপেক্ট ফিজিক্স বইটা সবাই অবশ্যই পড়বা, পড়ে দেখবা কেমন হয়েছে, কেমন। অ্যাসপেক্ট ফিজিক্স বইটা হচ্ছে মোটামুটি সবই কভার করবে আশা করি ইনশাল্লাহ। নতুন এডিশন চলে আসছে, তোমরা নতুন এডিশন অর্ডার করবো অবশ্যই। আর যারা হচ্ছে দেখে কিনবা, আমি ওইভাবে নিজের বই দেখে যে বলবো যে এটাই কিনো, অ্যাসপেক্ট ফিজিক্সই কিনতে হবে, এটা আমার বই, এটাই পড়বা, এরকম না। তুমি দেখবা অন্যগুলোর সাথে তুলনা করে, যদি ভালো লাগে অ্যাসপেক্ট ফিজিক্স পড়বা, ঠিক আছে? ওকে, অনেকে জানে না যে আমি অ্যাসপেক্ট ফিজিক্সের রাইটার, এটা অনেকে হয়তো জানো না। অ্যাসপেক্ট ফিজিক্স বইটা হচ্ছে আমার লেখা, যারা আসো পড়ে দেখতে পারো। 1/0.1, ভেরি গুড, ভেরি গুড। লামিয়া নৌরিন অ্যানি, তারপরে এস আফরিন নাফি। নোটিফিকেশন পাই না, নোটিফিকেশন অন না করলে পাবা কেমনে? গার্লফ্রেন্ড মেসেজ দিলে, বয়ফ্রেন্ড মেসেজ দিলে ঠিকই দৌড়াইয়া যায় যে মেসেজ আসছে। সুমন ভাই ক্লাস শুরু করলে খবর নাই। তাহলে 1/10, 1/10 ডায়াপ্টার অপশনে এটাই ছিল, বা 0.1 ডায়াপ্টার, 0.1 ডায়াপ্টার, ঠিক আছে? 0.1 ডায়াপ্টার, 0.1 ডায়াপ্টার। ওকে, তাহলে এই ক্ষমতা থেকে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের এখান থেকে আরেকটা কোশ্চেন আসছিল, আরেকটা কোশ্চেন ডেন্টালে আসছে, এই কোশ্চেনটাও দেখাই।
এই কোশ্চেনটাই দেখাই। তানসিফা তানহা, আপনার বই আমিও পড়ি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো এই যে -4 ডায়োপ্টার, ফোকাস দূরত্ব কত? এই লেন্সটা হবে অবতল লেন্স। অবতল লেন্স, একটা ব্যাপার হচ্ছে অবতল লেন্স আর উত্তল দর্পণ একই বৈশিষ্ট্য প্রদর্শন করে। অবতল লেন্স বা উত্তল দর্পণ, উত্তল দর্পণ, দর্পণের ক্ষেত্রে উত্তল, লেন্সে অবতল। আর উত্তল লেন্স, উত্তল লেন্স, অবতল দর্পণ, অবতল দর্পণ, এগুলা একই বৈশিষ্ট্য কি করে প্রদর্শন করে, একই বৈশিষ্ট্য অবতল দর্পণ। ঠিক আছে, এই অবতল লেন্সের বিম্বগুলা অবাস্তব হয়, অবাস্তব বিম্ব হয়। অবাস্তব বিম্ব সবসময় কি হয় বলো? ছোট হয়, খর্বিত। বিম্বের ভাষায় যদি আমি বলি, অবাস্তব বিম্বগুলো আমাদের খর্বিত হবে এবং হচ্ছে আমাদের কি অবাস্তব বিম্বগুলা সুজা বিম্ব হয়, সুজা বিম্ব, হ্যাঁ সুজা বিম্ব হবে। তাহলে এটা হচ্ছে অবতল লেন্স হবে। আর ফোকাস দূরত্বের মান হবে তাহলে কত বলো? ফোকাস দূরত্বের মান হবে আমাদের কত? এই 1/, হ্যাঁ, -0.25, তাহলে এই যে 1/p, তাহলে অ্যান্সার হচ্ছে -0.25। তার মানে আমি বলতে পারি যে এটার ফোকাস দূরত্ব 25 সেন্টিমিটার এবং মাইনাসের কারণে এটা আমি বুঝে নিব যে এটা অবতল লেন্স, অবতল লেন্স। তাহলে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার অবতল লেন্স, অবতল লেন্স, অবতল লেন্স। ঠিক আছে, এটাই আমি বুঝে নিব। ওকে, আপনার আইডিতে অ্যাড করেন নাই, আমার আইডিতে অ্যাড করার মতো আসলে হচ্ছে জায়গা নাই রে। আমার আইডিতে আমি অনেকগুলা ফ্রেন্ড ছাঁটাই করতে হবে। এটা আমি হচ্ছে আইডি দেখি, আমি আইডিতে ঢুকারই সময় পাই না, এক্সাম চলতেছে, ব্যস্ত। এ কারণে তোমাদেরকে অনেককে অ্যাড করা হয়েছে, অনেককে অ্যাড করা হয়নি। আর আমার আইডিতে অ্যাড হওয়ার মানে এইটা সমস্যা না, তুমি হচ্ছে গ্রুপের নোটিফিকেশন অন রাখলেই ক্লাসের নোটিফিকেশন পাবা। ঠিক আছে, ক্লাসের নোটিফিকেশন পাবা। মাত্র 99 ওয়াচিং, এত কম উপস্থিতি ক্লাসে আসলে ভাবার ব্যাপার। ওকে, ওকে, তাহলে দেখো এই যে এই পানির সাপেক্ষে কাছের প্রতিসরাঙ্ক 9/8 আর এ মিউজি মানে বাতাসের সাপেক্ষে কাছের প্রতিসরাঙ্ক 3/2 হলে এটা হচ্ছে আমাকে বলছে বাতাসের সাপেক্ষে প্রাতের ইয়ার উপাংশ কত হবে, বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত হবে। মেডিকেল 13-14তে আসছে, 13-14তে। এইটার উপরে হচ্ছে আমি আরো স্পেশাল ক্লাস নিব, আজকে আরো ভালো করে পড়াইতাম। আরো তোমাদের উপস্থিতি আসলে মানে আমার ইচ্ছে করে না এইভাবে কষ্ট করে এই যে ক্লাসগুলো রেডি করে নিতে। আমি কিন্তু ফ্রি ক্লাসের মতো জীবনেও পড়াই না, আমি পেইড ক্লাসের মতোই পড়াই এবং যতটুকু পড়াই নিজের দায়িত্ব থেকে দরদ দিয়ে পড়াই। এরপরেও তোমরা ক্লাস করো না, ব্যাপারগুলো কষ্ট করো। ওকে, ওকে, আমার ফলো দিয়ে রাখলেই হবে, আমার ফলো অপশন অন করা আছে, তো আমার তুমি রিকোয়েস্ট দিতে পারবা না যাদের সাথে একটা মিনিমাম মিউচুয়াল না আছে। এই ডাব্লু মিউজি ইকুয়াল টু 9/8, এটার একটা সূত্র আছে যে এ মিউ বি, এ মিউ বি, এটা আমি বলতে পারি সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। আর এটার এক লাইনে যদি লিখতে চাও তাহলে এ মিউ বি ইকুয়াল টু হবে মিউ বি ডিভাইডেড বাই মিউ এ, মিউ এ। উপরে মিউ বি এর প্রতিসরাঙ্ক, নিচে মিউ এর প্রতিসরাঙ্ক। অথবা আলোর বেগ দিয়ে লিখলে সি এ উপরে সি বি নিচে, অথবা তুমি ল্যামডা দিয়ে লিখলে ল্যামডা এ উপরে ল্যামডা বি নিচে, অথবা তুমি এটাকে হচ্ছে লিখতে পারো 1/b মিউ এ, বি মিউ এ। তাহলে আমাকে বলো তো এ মিউ বি ইকুয়াল টু যদি আমাদের হচ্ছে 3/4/3 হয় তাহলে বি মিউ এ কত হবে? বি মিউ হবে 3/4, উল্টা হবে, উল্টা। ঠিক আছে, বি মিউ হবে 3/4। তাহলে আমার কাছে কোশ্চেন কি চাইছে বলো? এ মিউ ডাব্লু চাইছে, এ মিউ ডাব্লু। তার মানে আমি বুঝতেছি যে উপরে হবে আমাদের মিউ ডাব্লু আর নিচে হবে মিউ এ, মিউ এ। ঠিক আছে, এই সোজা সোজা হিসাব দেখো, সোজা হিসাব। আমার কাছে কোশ্চেন চাইছে এ মিউ ডাব্লু, এ মিউ ডাব্লু। তাহলে আমি বলতে পারি উপরে হবে মিউ ডাব্লু, নিচে হবে মিউ এ, আর সামনের মাধ্যমটা হবে একটা ফিক্সড গ্লাস, দুইটাতেই সেম মাধ্যম হবে, গ্লাস, গ্লাস। তাহলে এই যে ডাব্লুর সাপেক্ষে যদি গ্লাসের এত হয় তাহলে এই গ্লাসের সাপেক্ষে ডাব্লু কত বলতো? 8/9। এর সাপেক্ষে যদি জি এত হয় তাহলে জি এর সাপেক্ষে এ কত বলতো? 2/3, 2/3। তাহলে মান বসাও, 8/9 আর এটা হচ্ছে 2/3, 2/3। তার মানে অ্যান্সার হচ্ছে আমার 4/3, 4/3। আর আমরা সবাই জানি যে বাতাসের সাপেক্ষে পানির সব প্রতিসরাঙ্ক 1.33 বা 4/3, এটা ফিক্সড। ঠিক আছে, এটা চেঞ্জ হবে না। যে বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক তুমি যাই করো না কেন এটার মান হচ্ছে কত? 1.33 বা 4/3, বা 4/3।
ওকে, তাহলে হচ্ছে হ্যাঁ 4/3 4/3 4/3। আর বাতাসের সাপেক্ষে কাছের প্রতিসরাঙ্ক এটা ফিক্সড 3/2 3/2, ঠিক আছে 3/2 3/2। আর কাছে আলোর বেগের মান কত হবে বলো তো? তাইলে কাছের প্রতিসরাঙ্ক যদি এটা হয়, কাছে আলোর বেগ কত বলো? কাছে আলোর বেগ মানে সিজি কত? সিজি কত? সিজি কত? কাছে আলোর বেগ কত? এটার আনসার তো। একজন অ্যান্সার দে না। কাছে আলোর বেগ কত হবে বলো? তাহলে আমার বাতাসে আলোর বেগ এটা যদি হচ্ছে, তাহলে এই যে 3 × 10⁸ যদি 8 হয়, তাহলে এটার যদি আমি হচ্ছে 3/2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কাছে আলোর বেগ হচ্ছে 2 × 10⁸, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কাছে আলোর বেগ, কাছে আলোর বেগ। এই বলো পারবা কিনা এই পর্যন্ত? এই যে এই সূত্র মনে রাখলে তোমার ইউনিভার্সিটিও কমপ্লিট। ইউনিভার্সিটির যত প্রিপারেশন আছে, ভার্সিটির সব ম্যাথ এগুলা দেয়। ভার্সিটির জন্য একটা ক্লাস আমি দেখতে বলছি ইউটিউবে। তোমরা যেহেতু ক্লাস থেকে চলে যাচ্ছ, আমিও চলে যাব, আর বেশি ডিটেলস পড়াবো না। তোমরা যেহেতু যাচ্ছ আমিও যাবো আর কি, আমারও তারা আছে, খাইতে হবে। তাইলে বলো এ পর্যন্ত বুঝছো কিনা? লাস্ট আর একটা কোশ্চেন আছে, এটা আমি একটু পড়ায় দিই। এই যে মধ্যরশ্মি কোনটা আমরা অলরেডি পড়ে ফেলছি। মধ্যরশ্মি কোনটা? মধ্যরশ্মিকে বলা হয় হলুদ। হলুদকে বলা হয় আমাদের কি রশ্মি বলো? মধ্যরশ্মি। এই ক্লাস শেষ, আর ডিটেলস পড়াবো না। ক্লাস থেকে পোলাপান চলে যায়, ক্লাসে থাকে না, তাইলে আমাদের হচ্ছে দরকার নাই। আমার এই যে খিদা লাগছে, খাইতে হবে। ওকে, তাহলে হচ্ছে বলো যে এই পর্যন্ত সবাই বুঝছো কিনা? অনেক কিছুই পড়াইছি, একবারে কমও পড়াই নাই। হ্যাঁ, অনেকগুলা কোশ্চেন সলভ করাইছি, অনেক কিছু পড়াইছি। এইটুকু নোট করে সুন্দর করে কেউ আপলোড দিয়ে দিবা। হ্যাঁ, মধ্যরশ্মি, মিডিল, ইয়েলো। এই ইয়েলো কালারটা হচ্ছে ছেলেদের জন্য হারাম। মানুষ হিমু হইতে চায় না, হিমু হওয়ার শখ আছে, হিমু হইতে চায়। দেখি হলুদ পাঞ্জাবি, তুমি নীল শাড়ি পরবা, আমি হলুদ পাঞ্জাবি পরবো, অসম্ভব জিনিস, হারাম জিনিস। হ্যাঁ, ছেলেদের জন্য এই হলুদ কাপড় পরা হারাম। আমি আশা করি আমার কোনো স্টুডেন্ট পড়ে না, কোনো স্টুডেন্ট হিমু হওয়ার ইচ্ছা নাই। হিমু হইতে চাইলে নীল পাঞ্জাবি পরো ভাই, অনেক স্ট্যান্ডার্ড কালার। হলুদ পাঞ্জাবি পরার দরকার নাই। এই হলুদ দেখে মনে হইলো আর কি, ঠিক আছে। এটা আমাদের হচ্ছে নিষেধ করা আছে মুসলিম ধর্মে, যে হলুদ ছেলেদের জন্য পরা যাবে না, লালও পরা যাবে না, মানে একদম শুধু ইয়েলো অনলি, রেড এগুলা। ওকে, আরেকজন কমেন্ট করছে ঘি বায়া, মানে জি লেখছে, জি বায়ারে লেখছে ঘি বায়া। ওকে, হলুদ লাল কাপড় পরা হারাম। হ্যাঁ, লালও হারাম, লাল হলুদ দুইটাই হারাম। আচ্ছা, এই আজকে আপাতত আল্লাহ হাফেজ, ঠিক আছে। দেখা হবে নেক্সট ক্লাসে। তবে মেডিকেলের সিরিজের ক্লাস এইভাবে যদি উপস্থিতি থাকে, স্টপ রাখাই ভালো, আমি মনে করি স্টপ রাখাই ভালো। আর ব্যাচের ক্লাস নিয়েই শেষ করতে পারি না। এই যে নতুন ব্যাচ শুরু হয়েছে, একটু বিজ্ঞাপন করি আর কি। ওই যে রাজব্রোর মতো একটু বিজ্ঞাপন মাঝে মাঝে করতে হয় আর কি। তো যারা হচ্ছে একদম বেসিক থেকে গুছানো ভাবে 100% কমপ্লিট ক্লাস করতে চাও, তারা অবশ্যই ফোটন ব্যাচে জয়েন করবা। খুবই পারফেক্ট এবং ভালো একটা ব্যাচ। আমি নিজের ব্যাচের সুনাম একটু মাঝে মাঝে নিজেই করি, কারণ আমি খুবই কতগুলা ক্লাস হয়েছে আমি জানি না, ফার্স্ট পার্টেই 20টার উপরে ক্লাস নিয়ে ফেলছি অলরেডি। তো এতগুলা ক্লাস যখন একটা স্টুডেন্ট আস্তে আস্তে শিখে, অনেক কিছু শিখতে পারে। ওকে, তাহলে আপাতত আল্লাহ হাফেজ। ফোটন ব্যাচ আর ম্যাথের জন্য স্পন্দন, আমি ম্যাথ ফিজিক্স দুইটাই পড়াই। দুইটা ব্যাচেই হচ্ছে ভর্তি আছে। প্লাজমা ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ নাই, সুতরাং এই ব্যাচে ভর্তি হওয়া মানে অনেক ক্লাস শেষ হয়ে গেছে। কত নাম্বার ক্লাস ছিল? এটা 7 নাম্বার ক্লাস ছিল। শাহনাজ, যদিও আন্টি, শাহনাজ হচ্ছে আন্টির নাম, ঠিক আছে। এমএসটি মৌ সরকার বলছে কতগুলা ক্লাস হয়েছে? 7টা হয়েছে। এই মৌ সরকার, তুমি তোমার ফ্রেন্ডরে আজকে অ্যাড দিবা, আমি দেখবো যে অমুক ইনভাইটেড বাই মৌ সরকার, অমুক ইনভাইটেড বাই শাহনাজ। আমি আজকে এটা দেখতে চাই। আফরিন
পেইড ক্লাস নিয়ে একটু বলবেন। পেইড ক্লাসের ব্যাপারে আমাকে ইনবক্স করবা, হ্যাঁ। আর আমার পেইড কোর্স যারা হচ্ছে করে, পেইড কোর্সই আমার এখানে মানে পড়লে তোমার অন্য কোনো কিছুই পড়া লাগবে না, কোনো বই টইও পড়া লাগবে না, এরকম ভাবেই পড়াই, ঠিক আছে। এখন ভর্তি হইলে কভার করা যাবে, মানে এটা নতুন ব্যাচ, অল্প কয়েকটা ক্লাস হয়েছে, ঠিক আছে, অল্প কয়েকটা ক্লাস হয়েছে। বিদ্যুৎ হাসান তোমার কমেন্ট পড়ছি রে ভাই, পড়ছি, কমেন্ট দেখছি। বিদ্যুৎ ক্লাস করে, এটা আমরা দেখি, বিদ্যুৎ না থাকলে ক্লাস কেমনে হবে। ওকে, ক্লাস নিয়েন প্লিজ ইনশাল্লাহ। এই উপমা তুমি নিজেই তো শেয়ার করো না, তোমার তো পিটনি দেওয়া দরকার, তোমার টি শার্ট পাঠাই দিব আমি বলছি তোর। এই উপমা আমার মেসেজ দিবা নিজ দায়িত্বে, টি শার্ট কিন্তু চলে আসছে সবার, যার যার টি শার্ট প্রাপ্য এরা কিন্তু কালকের মধ্যে ইনশাল্লাহ, কালকে পরশুর মধ্যে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। জুমে ক্লাস হয় না, ফেসবুক লাইভে হয়, ফেসবুক লাইভে হয়। ওকে, এই যে গুড লাক, গ্রিটিং সাকসেস, গুড লাক, গ্রিটিং সাকসেস। ওকে, এই যারা রেগুলার ক্লাস করবে বেশি বেশি মেম্বার ইনভাইট করবে, মেম্বার যারা বেশি বেশি ইনভাইট করবে এদেরকে আমি টি শার্ট দিব। আমি তো বলছি টি শার্ট দিতে তো আমার সমস্যা নেই, টি শার্ট বানাইছি তোমাদের জন্য। টি শার্ট কি জন্য বানাইছি? ফিজিক্স হান্টার্সবাসীদের জন্যই বানানো হয়েছে। সুতরাং হচ্ছে যারা বেশি বেশি মেম্বার অ্যাড দিবে, বেশি বেশি নোট শেয়ার করবে, ক্লাসে থাকবে রেগুলার, আমি বুঝবো, আমি নিজ দায়িত্বেই ওরে পাঠিয়ে দিব, হ্যাঁ, নিজ দায়িত্বেই টি শার্ট দিব। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এই সবাই মেম্বার ইনভাইট দিবা, যাদের ইনভাইট দিতে বলছি ইনভাইট দিবা। জাহাঙ্গীর আলম প্রচুর মেম্বার ইনভাইট দিবা। আর একটু হচ্ছে রেগুলার ফ্রি ক্লাসগুলা কমপ্লিট করো, অ্যাক্টিভ থাকো, হ্যাঁ, অ্যাক্টিভ থাকো, আল্লাহ ভরসা। জান্নাতুল ফেরদৌস রবি।